ভাবো একটা শহর যেখানে একের পর এক মৃত্যু ঘটছে। সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বেঙ্গালুরুর পুলিশ তখন পুরো বিভ্রান্ত। কোনো স্পষ্ট ক্লু নেই, কোনো জোর করে প্রবেশের চিহ্ন নেই, এমনকি খুনির কোনো ছায়াও না। প্রতিটা কেস যেন আলাদা, কিন্তু আবার অদ্ভুতভাবে একই রকম। সব ভিকটিমই মহিলা, আবার মৃত্যুর আগে তারা গিয়েছিল এক বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে, যাকে তারা ভেবেছিল সাহায্যকারী। পুলিশ যতই খোঁজ করছিল ততই এই রহস্য আরও গভীর হচ্ছিল। এটা কি একজন খুনি, নাকি একাধিক? নাকি এর পেছনে আছে এমন কেউ যে সবার সামনে থেকেও অদৃশ্য? আর তারপর একদিন একটা ছোট্ট ভুল, একটা মাত্র ক্লু পুরো কেসটাই ঘুরিয়ে দেয়। নমস্কার, আমি সুমন। আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। না, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা একটা এমন রহস্যজনিত ঘটনা যা পুলিশকে দিশেহারা করে দিয়েছিল। চলুন তবে বেশি দেরি না করে কেসের ভেতরে ঢোকা যাক। আজকের কেস হলো সাইনাইড মল্লিকা কেস। সাল তখন 1999, 19শে অক্টোবর। গোটা শহর যখন ব্যস্ত, তখন একটা মন্দিরে একটা দেহ পাওয়া যায়, যার নাম মহাত্মা রজন। বয়স প্রায় 30-এর কাছাকাছি। স্বাভাবিক মৃত্যু। পুলিশও বুঝতে পারছিল না যে এই মৃত্যুটা আসলে ঘটল কিভাবে, কারণ কোথাও কোনো চিহ্ন ছিল না। এই ঘটনার ঠিক কিছুদিন পরে আবারও একটা এমন ঘটনা লক্ষ্য করা যায় কর্ণাটকের কব্বালম নামক একটা মন্দিরে। সেখানেও একটা মহিলার দেহ উদ্ধার হয়, যার নাম এলিজাবেথ। বছর 52 মতো হবে। পরবর্তীতে জানা যায় এই মহিলাটি সাতানুর নামক একটি জায়গা থেকে এসেছিল। একের পর এক এমনভাবে মৃত্যু ঘটছিল, একের পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 এবং তারপর 4 থেকে 5। গোটা শহর জুড়ে যেন এক শোকের ছায়া। কোথাও কোনো স্পষ্ট ক্লু নেই। পুলিশ বিভ্রান্ত। সবার মনে একটাই প্রশ্ন, যে এই সমস্ত খুন বা এই সমস্ত মৃত্যু ঘটছে কিভাবে। পুলিশ বারবার চেষ্টা করছিল এই কেসগুলোকে নিয়ে তদন্ত করা, কিন্তু কোথাও তারা ক্লু পাচ্ছিল না। প্রত্যেকটা কেস যেন আলাদা, কিন্তু প্রতিটা কেসই যেন একটা অদৃশ্য সুতোতে বাঁধা। ওর ব্যাপারটা ছিল, সেই অ্যাকিউজড ব্যক্তি বা সেই খুনি সবসময় ভিকটিমের কাছে থাকতো, কোথায় না বিশ্বাসের জায়গায়। কিন্তু কথায় আছে না, খুনি যতই হোক না বুদ্ধিমান কিংবা চালাক, তার পতনের শুরুটা তার নিজের থেকেই। ঠিক এই কেসেও তেমনটাই হয়েছিল। এডি কেম্পাম্মা, বেঙ্গালুরুর এই মহিলা সায়ানাইড মল্লিকা নামেও পরিচিত। কিন্তু তার আগে সেই মহিলা বেঙ্গালুরুতে লোকের বাড়িতে মেড হিসেবে কাজ করত। সেই কাজ করার সময় থেকেই তার মনের মধ্যে একটা প্রশ্ন প্রচণ্ডভাবে ঘুরপাক খেত, যে রাতারাতি কিভাবে বড়লোক হওয়া যায়। এইখান থেকেই একবার কোনো না কোনো কারণের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপর তাকে 1 বছরের জন্য জেলেও পাঠানো হয়। কিন্তু 1998 সালে তার স্বামী তাকে বাড়ি থেকে বার করে দেয়। তার স্বামী যখন তাকে বাড়ি থেকে বার করে দেয়, তারপর থেকে তার মনে আরও একটা বড় পরিকল্পনা চলতে থাকে। সেই পরিকল্পনাটা কি? নাম, এমন একটা চালাক বুদ্ধি বা ষড়যন্ত্র বুদ্ধি যা এই সমস্ত খুনের দায়ী হিসেবে পরিচিত। সায়ানাইড মল্লিকা টার্গেট করত এমন এমন মহিলাদের যারা কোনো না কোনো দুর্দশাতে ভুগত, এবং তাদের সম্পত্তিও ছিল খুব উচ্চমানের। তাদেরকে সে টার্গেট করত। অর্থাৎ সে ধর্মীয় সহায়তা কর্মী, অর্থাৎ ধর্ম সম্বন্ধে যে বেশি জানে,
এভাবে সে ভিকটিমদের বলতো যেন তাদের সব গয়না ত্যাগ করে। তো তাই নয়, সেই প্রার্থনার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় বা নির্জন জায়গা, যেখানে ভিড় কম, সেই সমস্ত জায়গায় তাদেরকে নিয়ে যেত। এবং তাদের সময় এমন কি করত যার কারণে সেই সব মানুষদের আর বাড়ি ফেরা হতো না, যার নাম আমি বলছি পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড কি না, পটাশিয়াম সায়ানাইড একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক, যা শরীরের কোষগুলোকে অক্সিজেন ব্যবহার করতে বাধা দেয়। ফলে অক্সিজেন রক্তে থাকলেও তার কাজে লাগাতে পারে না। এর কারণে দ্রুত মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের কাজ ব্যাহত হয়, আর শরীরে খুব অল্প সময়ে ভেঙে পড়ে। কেরি কেপাম্মাও সেই পটাশিয়াম সায়ানাইডটাকে প্রসাদ বা বিশেষ জলের সঙ্গে মিশিয়ে তাদেরকে খাওয়াতো। মল্লিকা অর্থাৎ এই কেসের যে মেন একিউজ, এই রাসায়নিকটি একটা জুয়েলারি দোকান থেকে নিয়েছিল, যেখানে এই সমস্ত জিনিস বা এই পটাশিয়াম সায়ানাইডটা এই গয়না পরিষ্কার করতে কাজে লাগে। তবে সে পাঁচটা খুন করে, যারা ছিল সকলেই মহিলা। আমি কেস শুরু করার প্রথম দিকে বলছিলাম যে এই সমস্ত খুন কিন্তু প্রথমে পুলিশ বুঝতে পারেনি। যদি বলেন যে কেন বুঝতে পারেনি, তার বেশ কিছু কারণ ছিল। এই মেন একিউজ, যাকে সায়ানাইড মল্লিকা বলা হচ্ছে, সে যখন এই ক্রাইমগুলো করত, প্রত্যেকটা ক্রাইমের পর তার নাম বদল করত। বেশ কিছু নাম সে ব্যবহার করত এই ক্রাইম করার সময়। লক্ষ্মী, জয়াম্মা, সাবিত্রী আম্মা, শিবমোগা, এই সমস্ত নাম সে ক্রাইমের সময় ব্যবহার করত। এই সমস্ত কেস 1999 থেকে 2007 সাল পর্যন্ত মধ্যবর্তী সময়কালেই এই কেসগুলো ঘটেছিল। মল্লিকার নামে বেশ কিছু তথ্য পাওয়া গেলেও এমন কোনো স্ট্রং প্রমাণ না পাওয়ার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তবে 2007 সালে গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে ওই মহিলা একটি বাস স্ট্যান্ডের পাশে একটি সোনা বিক্রি করছে। সেখানে সেই সময় তাকে আটক করা হয়। এই কেসটা চলতে থাকে এবং 2012 সালে তাকে শেষ পর্যন্ত আদালত যাবজ্জীবন কারাদণ্ডে তাকে দণ্ডিত করে। এবারে আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরপাক খেতে পারে, যেটা যে এই সমস্ত খুনের সত্য কিভাবে এত সময় লাগলো বেরোতে। বেশ কিছু কারণ আমার মনে হয় যা আপনাদেরকে বলি, যার কারণে এত সময় লেগেছিল। প্রথমত, এই পদ্ধতিটা খুবই ক্লিন ছিল, জোর জবরদস্তি বা মারামারির চিহ্ন থাকতো না। তাই পুলিশ এত সহজে বুঝে উঠতেও পারেনি যে এই খুনগুলো আসলে হচ্ছে কিভাবে। দ্বিতীয়ত, সেই ভিকটিমদের সাথে বিশ্বাসের সম্পর্ক তৈরি করত, মন্দির, ধর্মীয় আচার সাহায্যের নাম করে। এতে কেউ সহজে সন্দেহ কিন্তু করতো না। তৃতীয় যে কারণটা আমি লিখেছি, সেটা হচ্ছে কেসগুলো শুরুতে কানেক্টেড বলে মনে হয়নি, আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখা হচ্ছিল, তাই প্যাটার্ন ধরতে সময় লাগছিল। আরেকটা বড় কারণ, যেটা বারবার লোকেশন সে বদলাতো, অর্থাৎ আজকে একটা মন্দিরে, তারপরের দিন আবার অন্য কোথাও, যার সঙ্গে একে আরেকটা সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু থাকতো না। আর তখনকার সময়ে কোনো সিসিটিভিও ছিল না, যার জন্য স্ট্রং কোনো এভিডেন্স পাওয়া যেত তার বিরুদ্ধে। সো আমার কাছে এই কেসটা একটা জিনিস পরিষ্কার করে যে শত্রু যে খুব দূরে থাকবে এমনটা কিন্তু কখনোই নয়। হতে পারে আপনার সামনে আছে অথবা আমার সামনে, আর আমরা সেটা খুব সহজে বুঝতেই পারি না যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। তো আজকের কেসটা এতটা পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো একটা কেস স্টাডি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।